ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লেলিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দেবো যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, টিচিং অ্যাপটিটিউডের উপর অলরেডি কিন্তু একটা ডিটেল ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনার সেই ভিডিওটা দেখবেন। তখন সেই ভিডিওটার কমপ্লিমেন্টারি হিসেবে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু সেই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখা উচিত। সেই ভিডিওটা আমি অনেক ডিটেলসে টিচিং অ্যাপটিটিউডের বিভিন্ন টপিক ধরে ধরে আলোচনা করেছি। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে প্রথম প্রশ্নটা কী আছে দেখুন। আজকে প্রথম প্রশ্নটা কী আছে? দ্য রোল অফ এ টিচার ইন এ সিমুলেশন মডেল ইজ দ্যাট অফ। তাহলে বুঝুন, সিমুলেশন, এই যে সিমুলেশন, এটা মানে কি? সিমুলেশন কথাটা মানে কি আগে বুঝি। তো অনেক সময় আপনারা সিমুলেটেড টিচিং এই কথাটাকে শুনেছেন। সিমুলেটেড টিচিং এই শব্দটাকে অনেক সময় আপনারা শুনেছেন। তো সিমুলেটেড টিচিংয়ে কি করা হয়? আমরা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করি। যারা বিএড বা ডিএলএড করেন তারা অনেকেই এই সিমুলেটেড টিচিং কথাটা শুনেছেন। এই সিমুলেটেড টিচিংয়ে কী করা হয়? আমরা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করি, যেখানে স্টুডেন্ট, আমরা আমাদের যারা বন্ধুবান্ধবী থাকে তাদেরকেই আমরা স্টুডেন্ট ধরে নেই এবং স্টুডেন্টকে তাদের ধরে নিয়ে আমরা ক্লাস করাই। তাহলে সিমুলেশন কথাটা যখনই থাকবে, মনে রাখবেন সেখানে কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। তাহলে সিমুলেশন মডেলেও মনে রাখবেন টিচার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তাহলে সিমুলেশন মডেল কী আছে দেখুন। সিমুলেশন আর ইনস্ট্রাকশনাল সিনারিওস হোয়ার দ্য লার্নার ইজ প্লেসড ইন এ ওয়ার্ল্ড। এখানে ওয়ার্ল্ড বলতে হচ্ছে এনভায়রনমেন্ট, ডিফাইন্ড বাই দ্য টিচার টু রিপ্রেজেন্ট এ রিয়ালিটি উইদিন হুইচ স্টুডেন্ট ইন্টারাক্ট। তার মানে কি করছে? একজন টিচার একটা ওয়ার্ল্ড বলতে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। সেই এনভায়রনমেন্টের কী করছে? স্টুডেন্টদের ইনস্ট্রাকশন দিচ্ছে। এখন স্টুডেন্টদের যে ইনস্ট্রাকশন দিবে একটা এনভায়রনমেন্টে, এবং স্টুডেন্টরা কী করবে? সেই জায়গায় ইন্টারাকশন করবে। মানে টিচার, যখন আমরা বলতে পারি যে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে কি টিচার কি করছে? স্টুডেন্টকে দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করছে। একটা কোনো পার্টিকুলার কোনো কাজ আছে, সেই কাজটাকে করানোর চেষ্টা করছে। তাহলে এর জন্য কী করেছে? টিচার একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এবং স্টুডেন্টরা কী করবে? সেখানে ইন্টারাক্ট করবে। দ্য টিচার কন্ট্রোলস দ্য প্যারামিটার অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইউজেস দেম টু হেল্প স্টুডেন্ট অ্যাচিভ দ্য লার্নিং আউটকামস। তার মানে এখানে দেখুন কি বলেছে, টিচার কি করছে? ওয়ার্ল্ডটাকে, অর্থাৎ এনভায়রনমেন্টটার সব কিছুকে কন্ট্রোল করছে এবং স্টুডেন্টদের কি করতে সাহায্য করছে? সেই আউটকাম বা পার্টিকুলার যেটা টিচার ঠিক করেছে সেটাকে অ্যাচিভ করতে সাহায্য করেছে। স্টুডেন্টস এক্সপিরিয়েন্স দ্য রিয়েলিজম অফ দ্য সিনারিও অ্যান্ড গ্যাদার মিনিং ফ্রম ইট। তার মানে স্টুডেন্ট কী করছে? সেখানে ইন্টারাকশন করছে এবং ইন্টারাকশন করার মাধ্যমে সেই এনভায়রনমেন্ট থেকে কোনো একটা মিনিং বের করার চেষ্টা করছে। ইন সিমুলেশন মডেল দ্য টিচার্স মেন রোল ইজ টু এক্সপ্লেন দ্য সিচুয়েশন, roles and objective clearly to help student engage meaningfully in the stimulated activity। তার মানে টিচার যে এখানে এনভায়রনমেন্টটা তৈরি করছে, এই এনভায়রনমেন্ট তৈরি করে কি করছে টিচার বাচ্চাদের বুঝিয়ে দিচ্ছে যে বাচ্চার গোলটা কি, বাচ্চা বলতে স্টুডেন্ট, বাচ্চার রোলটা কি, বাচ্চার থেকে কি এক্সপেক্ট করা হচ্ছে, বাচ্চাকে কিভাবে এগোতে হবে, এগুলো টিচার বুঝিয়ে দিচ্ছে, এক্সপ্লেন করে দিচ্ছে। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল, দ্য রোল অফ এ টিচার ইন এ সিমুলেশন মডেল ইজ দ্যাট অফ, তাহলে কী হবে? অবভিয়াসলি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে এক্সপ্লেনিং। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন। সিবিসিএস, চয়েস বেস ক্রেডিট সিস্টেম। তো চয়েস বেস ক্রেডিট সিস্টেম, এটা যখন আপনারা পড়তে যাবেন, আমি অলরেডি কিন্তু এগুলোর উপর ভিডিও করেছি টিচিং অ্যাপটিটিউডের ফুল ভিডিওতে। তাহলে চয়েস বেস ক্রেডিট সিস্টেম, তাহলে আজকের দিনে আমাদের যে ইভ্যালুয়েশন সিস্টেমটা সেটা কি?
চয়েস বেস ক্রেডিট সিস্টেম, আজকে যখন আমরা একটা কোর্স করি চয়েস বেস ক্রেডিট সিস্টেমে, দেখুন আপনারা বিএড করেন, আপনারা মাস্টার ডিগ্রি করেন, সব কিছুতেই কি আজকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম আছে। আপনারা আজকে দেখতে পান যে গ্রেড করানো হচ্ছে, গ্রেডিং থাকছে, সেখানে কি হচ্ছে ক্রেডিট পয়েন্ট আমাদের দেওয়া হচ্ছে, ক্রেডিট পয়েন্ট দেওয়া হচ্ছে। এবং আমাদের বিভিন্ন কোর্সে যখন আমরা ভর্তি হই কিছু কোর্স থাকে, সেখানে কিছু কোর জিনিস থাকে যেগুলো আমাদের করতেই হয়, কিন্তু সেখানে কিছু এমন জিনিস থাকে যেগুলোতে কি আমরা চয়েস করতে পারি, কিছু সাবজেক্ট এমন থাকে যেগুলোতে আমরা চয়েস করতে পারি। তাহলে চয়েস বেস ক্রেডিট সিস্টেম যে হায়ার এডুকেশনে প্রমোট করছে, কি প্রমোট করছে? রিজিড কারিকুলাম স্ট্রাকচার, ফ্লেক্সিবিলিটি ইন দ্য কোর্স সিলেকশন, লিমিটেড স্টুডেন্ট চয়েসেস, অনলি থিওরিটিক্যাল লার্নিং। তাহলে বুঝতেই পারছি আমাদের চয়েস দিচ্ছে, তার মানে কি দিচ্ছে? ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। তার মানে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। তাহলে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিকে আমাকে অ্যারেঞ্জ করতে বলেছে। জেনারেট মেনি পসিবল সলিউশনস, ডিটারমাইন হাউ টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন টু এভ্যালুয়েট দ্য সাকসেস অফ দ্য সলিউশন, মেক এ ডিসিশন, ইভ্যালুয়েট দ্য ইজ সলিউশন, ডিফাইন দ্য প্রবলেম। তাহলে দেখুন প্রবলেম সলভিং স্ট্র্যাটেজির আমাকে অ্যারেঞ্জ করতে বলেছে স্টেপগুলো। তাহলে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি বা প্রবলেম সলভিং মেথডটা কি আমরা বুঝি। তাহলে প্রবলেম সলভিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং দ্য এক্সিস্টিং প্রবলেম, ডিটারমাইনিং দ্য রুট কজ অফ দ্য প্রবলেম, ডিসাইডিং দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম, অ্যান্ড ফাইনালি ইমপ্লিমেন্টিং ইট টু সলভ দ্য প্রবলেম। তার মানে কি, প্রবলেম সলভিং অ্যাপ্রোচে কী করি আমরা, কোনো একটা প্রবলেমকে আগে দেখি, আমাদের কোনো একটা প্রবলেমকে সম্মুখীন হই, সেই প্রবলেমটাকে কি, সেই প্রবলেমটার সম্মুখীন হলাম, প্রবলেমটা কি আমরা জানলাম, এখন প্রবলেমটা কি সেটা বুঝবো। তাহলে বোঝার জন্য প্রবলেমটা যখন আমরা বুঝলাম কি প্রবলেমটা কি, এটার অ্যাকচুয়াল কারণটা কি, আমরা ভালো মতো সেটাকে বোঝার চেষ্টা করি এবং কি করি আমরা সেই প্রবলেমটাকে বুঝে প্রবলেমটার রুট কজ কি, কি কারণে প্রবলেমটা এক্সিস্ট করছে সেটাকে বোঝার চেষ্টা করি এবং ফাইনালি আমরা সলিউশন নিয়ে আসি। এবং যখন আমরা সলিউশনের কথা বলি, আমরা কিন্তু একটা সলিউশন না, আমরা অনেকগুলো সলিউশন নিয়ে আসতে পারি। একটা প্রবলেমের কী কী সলিউশন হতে পারে এবং সেই প্রবলেমের সলিউশনটাকে আমরা সলভ করার চেষ্টা করি, সেই সলিউশনগুলো দ্বারা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। আমরা কি করছি, সেই সলিউশনগুলোকে ইমপ্লিমেন্টেশন করছি এবং ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে আমরা বলতে পারি, আমরা ভেরিফাইও করছি যে আমরা যেগুলো নিয়ে ভাবছিলাম প্রবলেমটা সলভ হবে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা কি করি, স্টেপগুলো, ডিফাইন দ্য প্রবলেম। তাহলে প্রথমে আমরা প্রবলেমটা কি সেটা জানলাম, সেই প্রবলেমটা কি, অ্যাকচুয়াল প্রবলেমটা কি। তাহলে ক্ল্যারিফাই দ্য প্রবলেম, প্রবলেমটাকে এখন ভালো মতো বোঝার চেষ্টা করব। ডিফাইন গোলস, তাহলে আমার গোলটা কি, প্রবলেমটাকে আমি সলভ করবো, এটা আমার গোল। ডিফাইন দ্য রুট কজ অফ দ্য প্রবলেম, আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। তাহলে আমরা এখন কি করব, প্রবলেমটার অ্যাকচুয়াল কেন ঘটছে, তার রুট কজ কি সেটাকে বোঝার চেষ্টা করব। ডেভেলপ অ্যাকশন প্ল্যান, মানে কি, এখানে আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব যে প্রবলেমটাকে কীভাবে আমরা সলভ করব। তাহলে সেটাকে এখন আমরা কী করব, এক্সিকিউট করব। অর্থাৎ যেই আমরা প্রবলেমের সলিউশনগুলো খুঁজে বের করেছিলাম সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করব। ইভ্যালুয়েট দ্য রেজাল্ট, আমরা রেজাল্টটাকে ইভ্যালুয়েট করব যে আমি যেই সলিউশনগুলো বের করেছিলাম সেটা দ্বারা কতটা প্রবলেমটা সলভ করা যাচ্ছে। এবং ফাইনালি কী করব, কন্টিনিউয়াসলি আমাকে ইমপ্রুভ করতে হবে। তখন যখন আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হই, আজকে যেভাবে প্রবলেমটা সলভ হচ্ছে জরুরি না আজ থেকে 10 বছর বা আজ থেকে 15 বছর পর প্রবলেমটা এই সলিউশন দ্বারাই সলভ হবে। তাহলে কন্টিনিউয়াসলি আমাদের কী করতে হয়, সেই প্রবলেমটাকে ঠিক রাখার জন্য আমাদের সবসময় ইমপ্রুভ করতে হয়। তাহলে এখন আমরা প্রশ্নে আসি। তাহলে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিকে অ্যারেঞ্জ করতে বলেছে। দেখুন, জেনারেট মেনি পসিবল সলিউশন, প্রথমেই বলেছে সলিউশন। ডিটারমাইন হাউ টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন অ্যান্ড ইভ্যালুয়েট দ্য সাকসেস অফ দ্য সলিউশন, কি বলেছে, সলিউশনটাকে ইমপ্লিমেন্টেশন করতে বলেছে। মেক এ ডিসিশন, একটা ডিসিশন আসতে বলেছে। ইভ্যালুয়েট ইজ সলিউশন, প্রত্যেকটা সলিউশনকে ইভ্যালুয়েট করতে বলেছে। এবং ফাইনালি কি বলেছে, নাম্বারে ডিফাইন দ্য প্রবলেম। তাহলে বুঝতে পারছি স্যার, সবার আগে ডিফাইন দ্য প্রবলেম দিয়ে শুরু হবে। দেখুন দিয়ে তো একটাই অপশন আছে, তাহলেই তো হয়ে গেল। তাহলে প্রথমে কি বলেছে, আমরা ডিফাইন দ্য প্রবলেমটাকে বুঝবো। তারপরে কি বলেছে, তাহলে জেনারেট মেনি পসিবল সলিউশনস, যেটা আমরা একটু আগেও দেখলাম, আমরা অ্যাকশন প্ল্যান রেডি করছি যে সেই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। ডিতে কি বলেছে, তারপরে ডিতে কি বলেছে, ইভ্যালুয়েট ইট সলিউশন। তাহলে আমরা কি করব, যেই সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলোকে এখন আমরা মূল্যায়ন করব। আগে যেই সলিউশনগুলো পসিবল হতে পারে সেগুলোকে আমরা এখন কি করব,
একবার একটু দেখে নিব যে আদৌ কি এটা দ্বারা সলভ করা যায় কিনা। তারপরে কি বলেছে, একটা ডিসিশনে পৌঁছাবো, মেক এ ডিসিশন। তাহলে কোন সলিউশনগুলোকে আমরা রাখবো বা পার্টিকুলার কোন সলিউশনটা বেস্ট হবে এই প্রবলেমটার জন্য, সেটাকে আমরা মেক এ ডিসিশনে পৌঁছাবো। এবং ফাইনালি ডিটারমাইন হাউ টু ইমপ্লিমেন্ট দ্য সলিউশন অ্যান্ড ইভ্যালুয়েট দ্য সাকসেস অফ দ্য সলিউশন। তাহলে ফাইনালি আমরা কি করব, পার্টিকুলার একটা সলিউশন বেছে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন করব এবং দেখব সেটা দ্বারা কতটা আমরা সাকসেস পেলাম। তার মানে এখানে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবার দেখুন লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল মানে হচ্ছে আমরা কিভাবে শিখতে ভালোবাসি। তো এটা কোলবের লার্নিং স্টাইল দিয়েছে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অ্যাসিমিলেশন আর হচ্ছে অ্যাকোমোডেটিভ। 4টা লার্নিং স্টাইল কোল বলেছে। তো এই 4টা লার্নিং স্টাইল কি আমরা একটু পড়ি, তারপরে আমরা প্রশ্নে আসি, ঠিক আছে। কনভার্জেন্ট লার্নিং স্টাইল কি, মানে লার্নিং স্টাইল বলতে যেটা বললাম যে লার্নাররা কিভাবে পড়তে বুঝতে ভালোবাসে, কিভাবে শিখতে ভালোবাসে, সেটা হচ্ছে তাদের হচ্ছে লার্নিং স্টাইল। যেমন অনেকে আছে কি অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতে ভালোবাসে, কেউ আছে শুনে শুনে শিখতে ভালোবাসে, কেউ আছে দেখে 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 শিখতে ভালোবাসে, কেউ আছে হচ্ছে পড়ে শিখতে ভালোবাসে। তো এটা হচ্ছে কোল দিয়েছিলেন 4 ধরনের, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অ্যাসিমিলেটিভ আর হচ্ছে অ্যাকোমোডেটিভ। তাহলে কনভার্জেন্ট লার্নিং স্টাইল, এই লার্নাররা কেমন, লার্নার উইথ এ কনভার্জেন্ট স্টাইল আর গুড অ্যাট সলভিং প্রবলেম অ্যান্ড সলভিং আইডিয়াস ইন এ প্র্যাকটিক্যাল সিচুয়েশন, দে প্রেফার টেকনিক্যাল টাস্ক ওভার সোশ্যাল আর ইন্টারপার্সোনাল ওয়ান্স। তার মানে বলতে চাচ্ছে যারা যেই লার্নাররা কনভার্জেন্ট লার্নিং স্টাইলের হয় তারা কীরকম হবে, তারা কোনো প্রবলেমের প্র্যাকটিক্যালি সেটাকে সলভ করার চেষ্টা করবে। অর্থাৎ কোনো কিছু জানলো সেটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে। তার মানে এরা যে কোনো কিছুকে প্র্যাকটিক্যালি সলভ করার চেষ্টা করবে। এরপরে গেছে ডাইভার্জেন্ট লার্নিং স্টাইল। ডাইভার্জেন্টে কী হবে, আমরা যদি ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও দেখি ডাইভার্জেন্ট থিঙ্কিং বা থিঙ্কিংয়ের ক্ষেত্রে ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কী হয়, ক্রিয়েটিভিটি থাকে, ইনোভেটিভ কিছু থাকে, সেখানে ইমাজিনেশন থাকে। তাহলে ডাইভার্জেন্ট লার্নার্স লার্ন বেস্ট থ্রু অবজারভেশন অ্যান্ড গ্যাদারিং ইনফরমেশন ফ্রম মেনি পার্সপেক্টিভস। দেখুন যখন আমরা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে ডেটা গ্রহণ করব, ইনফরমেশন গ্রহণ করব, তখন কি আমরা বলতে পারি সেখানে আমাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসবে, ইনোভেটিভ চিন্তাভাবনা আসবে। তাহলে মেনি পার্সপেক্টিভ থেকে ইনফরমেশন গ্যাদার করে, দে আর ইমাজিনেটিভ অ্যান্ড গুড অ্যাট জেনারেটিং আইডিয়াস। তাহলে এরা কী হবে, ইমাজিনেটিভ হবে এবং নতুন আইডিয়া জেনারেট, মানে নতুন কোনো আইডিয়াকে সৃষ্টির ক্ষেত্রে এরা ভালো হবে ডাইভার্জেন্টে। অ্যাসিমিলেটিভ এবং অ্যাকোমোডেটিভে কি, অ্যাকোমোডেশনে দেখুন কি, অ্যাসিমিলেশনে কী হবে, থিওরিটিক্যালি ভালো হবে, কোনো কিছুকে লজিক্যালি থিওরিটিক্যালের মাধ্যমে, থিওরির মাধ্যমে প্রুভ করতে এরা ভালো চাইবে। এটাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এদের মধ্যে খুব একটা থাকবে না, মানে খাতা কলমে প্রুভ করে দিবে, লজিক্যালি প্রুভ করে দিবে। অ্যাকোমোডেশন টাইপে কী হবে, এরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে করতে ভালোবাসবে, অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে আমরা এখন প্রশ্নে আসি। প্রশ্নটা কী ছিল দেখুন, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেটিভ। তাহলে ক্রিয়েটিং theoretical model, practical application of ideas, carrying out plans and tasks that involve students in new experience, নতুন অভিজ্ঞতা, imaginative ability and generate ideas। তাহলে 4 নম্বর কোনটা হবে, imaginative ability and generate ideas। তাহলে স্যার এটা তো অবশ্যই ডাইভার্জেন্ট হবে, তাহলে বি এর সাথে কী হবে, 4 হবে, তাহলে বি এর সাথে 4 এক জায়গাতেই আছে। এখন বাকিগুলো দেখুন তো, কনভার্জেন্ট এর সাথে কি দিয়েছে, 2 দিয়েছে। দেখুন তো কনভার্জেন্টে বলেছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস, ওকে। অ্যাসিমিলেশন টাইপে স্যার সি এর সাথে 1 হবে, থিওরিটিক্যাল মডেল। আর অ্যাকোমোডেশন টাইপে কী হবে, হাতে নাতে করতে ভালোবাসবে, তাহলে ডি এর সাথে 3। তার মানে এখানে আমাদের অপশন 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসেসমেন্ট টাইপ উড রিকোয়ার এ ক্যারি আউট অ্যান activity or procedure a product in order to demonstrate learning। তার মানে লার্নিংয়ে কী করা হচ্ছে, ডেমনস্ট্রেট মানে প্রদর্শন করে দেখানো হচ্ছে। কোন ধরনের অ্যাসেসমেন্টে, ফর্মেটিভ, পোর্টফোলিও, সামেটিভ, পারফরমেন্স। তাই দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, যেই অ্যাসেসমেন্টটা আমাদের কোর্স চলাকালীন হয়, ডিউরিং দ্য কোর্স যেটা হয় সেটাকে আমরা বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট কোনটা, সামেটিভ যেটা কোর্সের শেষে হয় বা সেমিস্টারের শেষে হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট।
পোর্টফোলিও কি? পোর্টফোলিওতে আমরা কি কাজ করছি, আমরা বলতে স্টুডেন্টরা কি কাজ করছে, ওদের কাজগুলোকে আমরা কালেক্ট করি। ওরা কি কি অ্যাসাইনমেন্ট করছে, কি প্রজেক্ট করছে, সেগুলোকে আমরা কালেক্ট করি, সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে অ্যানালাইসিস করি। তাহলে সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। পার্টিকুলার প্রতিটা স্টুডেন্টের কী হবে, আলাদা আলাদা হবে। আর পারফরমেন্স অ্যাসেসমেন্টে কি, কোনো একটা টাস্ক বাচ্চা শিখলো, সেটাকে কি ও রিয়াল ওয়ার্ল্ডে কি সেটা অ্যাপ্লাই করতে পারছে, ও অ্যাপ্লাই কি নলেজটাকে কি অ্যাপ্লাই করতে পারছে, অর্থাৎ ওর মধ্যে স্কিল কতটা ডেভেলপড হলো। যেমন আমরা হচ্ছে ল্যাবরেটরিতে যখন আমরা কোনো কাজ করি তখন আমরা কি করি, যে আমরা যেটা শিখলাম, যেটা আমাদের বইয়ে শিখেছি, সেটাকে আমরা ল্যাবরেটরিতে করতে পারছি, সেটা হচ্ছে পারফরমেন্স, আমরা করে দেখাতে পারছি কিনা, ঠিক আছে, হাতে নাতে করে দেখাতে পারছি কিনা। তাহলে এখানে প্রশ্নটা তো তাই বলেছে না, যে আমরা অ্যাক্টিভিটি ক্যারি আউট করতে হবে, আলটিমেটলি অ্যাক্টিভিটি আমি হচ্ছে ডেমনস্ট্রেট করতে পারছি কিনা। তাহলে এটার অ্যান্সার কী হবে, আমাদের 4 নম্বরটা, পারফরমেন্স অ্যাসেসমেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশন সম্বন্ধে কোনটা সত্য? দেখুন, মোটিভেশনের দুটো টাইপ, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে হচ্ছে অভ্যন্তরীণ মোটিভেশন, যেটা আমাদের ভেতর থেকে আসে, আমাদের নিজের থেকে আসে। যেমন আমি নেট কোয়ালিফাই করব, আপনাদের মধ্যে অনেকেই আছে নেট কোয়ালিফাই করবেন। কেন করবেন? যে স্যার আমাকে করতে হবে তাই করব, আমাকে করতে হবে, এটা আমার একটা ইচ্ছা, আমাকে করতে হবে। আবার যদি কেউ এরকম থাকেন, যেটা আমাদের ছোটোবেলায় খুব হতো, যে মাধ্যমিকে যদি আমরা ভালো রেজাল্ট করি তাহলে বাবা বলেছে আমাকে একটা বাইক কিনে দিবে বা সাইকেল কিনে দিবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রিনসিক মোটিভেশন, যেগুলো হচ্ছে বাহ্যিক, যেগুলো হচ্ছে বাইরের কেউ আমাদের দিচ্ছে। তাহলে এখানে কি বলেছে, এক্সট্রিনসিক সম্বন্ধে কোনটা সত্য? ওকে, এক্সট্রিনসিক সম্বন্ধে কোনটা সত্য বলেছে, ইট ইজ বেসড অন ফ্যাক্টরস নট রিলেটেড টু অ্যাক্টিভিটি ইটসেলফ। তার মানে এটা কি নিজের সাথে, মানে আমাদের ভেতরের যে ফ্যাক্টর আছে তার সাথে সম্পর্কিত না, তাই না? এক্সট্রিনসিক কি আমাদের ইটসেলফের সাথে, না আমাদের আউটসাইডের সাথে? ইটসেলফ মানে হচ্ছে আমার নিজের সাথে, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। আর এক্সট্রিনসিক কি? এক্সট্রিনসিক হচ্ছে যেটা বাহ্যিক, যেটা হচ্ছে আমাদের বাইরে। তাহলে এখানে তো এটাই বলেছে, যেটা আমাদের সাথে রিলেটেড না, আমাদের নিজের সাথে রিলেটেড না। তাহলে এটাই তো হচ্ছে ঠিক আছে, আমার আর দেখারই প্রয়োজন নেই। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন তো কি বলেছে, ইন দ্য লাইট অফ কগনিটিভ ডোমেন, মানে ব্লুম টেক্সোনমি থেকে দিয়েছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ক্লাসরুম কোশ্চেন্স ইন দ্য কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার্স। মানে প্রথম থেকে শেষের দিকে যেতে হবে, হায়ারার্কিটা কি আমাদের দেখতে হবে। দেখুন, ব্লুম টেক্সোনমি অলরেডি এগুলো আমি পড়িয়েছি, তাও এখানে আমি শর্টে একটু আলোচনা করে দিয়েছি। ব্লুম 3টা ডোমেনের কথা বলে, একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, যেটা আমাদের থিঙ্কিংয়ের সাথে যুক্ত, আমাদের ব্রেনের সাথে যুক্ত। একটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, যেটা আমাদের কোনো কাজ করার মোটিভেশনের সাথে যুক্ত, উইলিংনেস, ইচ্ছাশক্তির সাথে যুক্ত, কোনো একটা কাজে আমরা পার্টিসিপেট কতটা করব সেটার সাথে যুক্ত, আমাদের অ্যাটিটিউডের সাথে যুক্ত, আমাদের ইন্টারেস্টের সাথে যুক্ত হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, আমাদের ইমোশনের সাথে যুক্ত। আর সাইকোমোটর ডোমেন হচ্ছে আমাদের যুক্ত হচ্ছে আমাদের, মনে রাখবেন, অ্যাক্টিভিটির সাথে, স্কিলের সাথে। কোনো কাজ আমরা যখন করতে যাই, আমরা কি কতটা অ্যাক্টিভিটি করতে পারছি, আমাদের সেখানে কতটা স্কিল রয়েছে সেই কাজটা করা, সেটা হচ্ছে সাইকোমোটর ডোমেন। ওকে, এখন দেখুন কগনিটিভ ডোমেনে 6টা লেভেল রয়েছে। রিমেম্বারিং সব থেকে সহজ, সিনথেসিস বা ক্রিয়েটিং সব থেকে হাইয়েস্ট লেভেল। তাহলে রিমেম্বারিং সবার আগে, আন্ডারস্ট্যান্ডিং তারপরে, অ্যাপ্লাইং, এই 3টা হচ্ছে লোয়ার ক্যাটাগরি, আর অ্যানালাইসিস বা অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং বা সিনথেসিস বা ক্রিয়েটিং, এই 3টা হচ্ছে হায়ার লেভেলে পড়ে। তাহলে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, সিনথেসিস বা ক্রিয়েটিং, এই হচ্ছে আমাদের 6টা লেভেল কগনিটিভ ডোমেনে। আমাদের এই প্রশ্নটা কগনিটিভ ডোমেন থেকে আছে, এবং পরের কিছু প্রশ্ন আমাদের অ্যাফেক্টিভ ডোমেন থেকে আছে, সাইকোমোটর ডোমেন থেকে আছে, তাই আমরা এগুলো একটু দেখে নিই। তাহলে দেখুন, অ্যাফেক্টিভ ডোমেনে কি, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজেশন, এই 5টা। রিসিভিং হচ্ছে লোয়েস্ট, হাইয়েস্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ওকে, আমি ডিটেলসে, আমার কিন্তু অলরেডি ভিডিও করা আছে, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। এরপরে কি সাইকোমোটর ডোমেন, শুরু হচ্ছে ইমিটেশন থেকে, কাউকে নকল করা থেকে, এরপরে আছে ম্যানুপুলেশন, প্রিসিশন, আর্টিকুলেশন, আর হচ্ছে ন্যাচারালাইজেশন, এই 5টা হচ্ছে সাইকোমোটর ডোমেন। তাহলে আমাদের এখানে কি বলেছিল প্রশ্নটা,
কগনিটিভ ডোমেনে বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে, তাহলে সবার আগে কি আসবে? সবার আগে স্যার রিমেম্বারিং আসবে, তাহলে স্যার ই সবার আগে আসবে। দেখুন তো আর কি দেখার প্রয়োজন আছে? ই দিয়ে তো একটাই অপশন আছে, ই দিয়ে একটাই অপশন আছে, তাহলে আর দেখার প্রয়োজনই নেই স্যার। তাহলে 1 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এবার অ্যাফেক্টিভ ডোমেন থেকে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেসিক অবজেক্টিভস অফ অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনের কোনগুলো উদ্দেশ্য? অ্যাফেক্টিভ ডোমেন যুক্ত কার সাথে? আমাদের কোনো একটা কাজ করার কতটা ইচ্ছা শক্তি রয়েছে, সেই কাজে আমাদের কতটা ইন্টারেস্ট রয়েছে, সেই কাজটা করতে গেলে আমরা আমাদের অ্যাটিটিউড কীরকম, সেই কাজটা করতে যাচ্ছি আমাদের মোটিভেশন আছে কি না, আমাদের ইচ্ছা শক্তি কতটা, এগুলোর সাথে যুক্ত হচ্ছে আমাদের অ্যাফেক্টিভ ডোমেন, ইমোশন কতটা আছে সেই কাজ করতে গেলে। শোয়িং সাম নিউ বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। ওকে, বি নম্বর কি বলেছে? অ্যাক্টিং কনস্ট্যান্টলি উইথ দ্য নিউ ভ্যালু। কোনো ভ্যালুর সাথে আমি যুক্ত হচ্ছি। একটা জিনিস ভাবুন তো, আমরা পড়েছিলাম অ্যাফেক্টিভ ডোমেনে, দেখুন তো ভ্যালুইং ছিল না, ভ্যালুইং ছিল কোনো কিছুর সাথে যুক্ত হচ্ছি, তাহলে ভ্যালুইং তো স্যার এখানে হবেই, ভ্যালুইং তো হবেই। অ্যাটেন্ডিং সামথিং ইন দ্য এনভায়রনমেন্ট, আমি অ্যাটেন্ড করছি, আমি পার্টিসিপেট করছি, তাহলে এটাও হবে, বি সি হবে। শোয়িং সাম ডেফিনিট ইনভলভমেন্ট বা কমিটমেন্ট, আমার ইচ্ছা শক্তি আছে তাই তো আমি কমিটমেন্ট দিচ্ছি, তাহলে এটাও হবে, বি সি ডি তো হবে। তাহলে এখানে হচ্ছে 3 নম্বর যেটা আছে এ বি সি ডি, এগুলো সবগুলোই হবে অ্যাফেক্টিভ ডোমেনের অবজেক্টিভ। শোয়িং সাম নিউ বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, আমরা কোনো বিহেভিয়ার করছি, যেমন আমি একটা কাজ করব কি, সকালে ঘুম থেকে উঠবো, বা আমি রক্তদান করব, তাহলে আমি কি করছি, রক্তদান করার জন্য আমি আমার বিহেভিয়ারটাকে শো করব, এটা আমি ঠিক করছি। তাহলে এটা কি হচ্ছে এ বি সি ডি, নিউ বিহেভিয়ার আমি নতুন অভিজ্ঞতার থেকে শো করছি, এটাও হবে। তাহলে এ বি সি ডি চারটাই হবে এখানে সঠিক অ্যান্সার, মানে অ্যাফেক্টিভ ডোমেনের অবজেক্টিভস। তাহলে এই প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটাও দেখুন ব্লুম টেক্সোনমি থেকে দিয়েছে। দেখুন কগনিটিভ ডোমেনে কি কি দিয়েছে? ইভ্যালুয়েশন, নলেজ, অ্যানালাইসিস আর হচ্ছে অ্যাপ্লিকেশন। ডান দিকে এর ওয়ার্ড কি বলেছে? ডিফাইন, অ্যাপ্রাইজ, ডিস্টিংগুইশ আর হচ্ছে ডেমনস্ট্রেট। এই 4টা ওয়ার্ডের সাথে আমাদের এখন কি করতে হবে? ম্যাচ করতে হবে। দেখুন সহজ, সবার আগে নলেজকে কি হচ্ছে? কোনো কিছুকে যখন আমরা ডিফাইন করছি, আমরা সংজ্ঞা যখন নির্ধারণ করি, তাহলে সেটা কী হবে? নলেজ হবে। তাহলে বি এর সাথে 1, তাহলে বি এর সাথে 1 দেখুন 2 জায়গাতে আছে, তাহলে অটোমেটিক দেখুন 1 আর 4 আউট হয়ে গেল, 1 আর 4 আউট। তাহলে 1 আর 4 যদি আউট হয়, 1 আর 3 পড়ে থাকলো, তাহলে এর সাথে 2 দেখুন 2 জায়গাতেই আছে। অ্যাপ্রাইজ মানেও কি? মূল্য নির্ধারণ করা, মূল্যায়ন করা, ডিসিশনে পৌঁছানো, তাহলে এর সাথে ইভ্যালুয়েশন ঠিকই আছে। ওকে, এবার দেখুন কি আছে? অ্যানালাইসিস আর হচ্ছে অ্যাপ্লিকেশন, ডিস্টিংগুইশ আর হচ্ছে ডেমনস্ট্রেট। দেখুন যখন আমরা কোনো কিছুকে ডেমনস্ট্রেট করি, তখন আমরা কি করছি? যখন আমরা কোনো কিছুকে ডেমনস্ট্রেট করি, তখন ডেমনস্ট্রেট মানে কি? প্রদর্শন করা। তাহলে প্রদর্শন যখন আমরা করি, তাহলে আমরা কি সেখানে অ্যাপ্লাই করছি না? একটু আগে যে আমরা একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট কি? পারফরমেন্স অ্যাসেসমেন্টে কী করা হয়? পারফরমেন্স অ্যাসেসমেন্টে আমরা কোনো কিছু প্রদর্শন করে দেখাই, তাই না? তাহলে অ্যাপ্লিকেশন যখন হচ্ছে, অ্যাপ্লিকেশনে তো আমরা ডেমনস্ট্রেট করছি, প্রদর্শন করে দেখাচ্ছি, তাহলে ডি এর সাথে 4। আর অ্যানালাইসিসের সাথে কী হচ্ছে? তাহলে ডিস্টিংগুইশ করা। যখন আমরা কোনো কিছু দুটো জিনিসের মধ্যে ডিস্টিংগুইশ করি, দুটো জিনিস একটা জিনিস থেকে একটা জিনিসকে আলাদা করি, তখন তো আমরা সেখানে অ্যানালাইসিস করি, তাই না? তাহলে এখানে হচ্ছে কোনটা হচ্ছে? তাহলে 3 নম্বরটা হচ্ছে, সরি 3 নম্বর তো না, ডি এর সাথে 4, ডি এর সাথে 4 হচ্ছে 1 নম্বরে রয়েছে, তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য রোল অফ এ টিচার ইন এ সাপোর্টিং এক্সপেরিমেন্টাল লার্নিং কান্ট বি অফ এ অর দি কী হবে? তাহলে টিচারের রোল কোনটা না? এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ে টিচারের কোনটা রোল না? তো দেখুন এটাও দিয়েছে হচ্ছে ডেভিড কলবের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। তো ডেভিড কল বলে যখন একজন টিচার স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং দেয়, তখন টিচারের 3টা রোল থাকে, একটা গাইড করা, সাপোর্ট করা, ফ্যাসিলিটেট করা। গাইড করা মানে কি? গাইড করছে কখন? যখন টিচার কোচিং দিচ্ছে, কোর্স করছে, তখন কি করছে? টিচার কাউকে গাইড করছে, কোনো একটা কাজ কীভাবে করতে হয় গাইড করছে। মেন্টরের কাজটা হচ্ছে সাপোর্ট প্রোভাইড করা, তাকে হচ্ছে সাপোর্ট দেওয়া, মেন্টালি সাপোর্ট দেওয়া। ওকে, টিউটরিং হচ্ছে একজন টিচার যখন পার্টিকুলার একটা স্টুডেন্টকে কোনো পার্টিকুলার বিষয়ে হেল্প করছে,
প্রোভাইডিং ইন্ডিভিজুয়াল হেল্প, কোনো পার্টিকুলার বিষয়ে একটা স্টুডেন্ট ও নির্দিষ্ট কিছু প্রবলেম ফেস করছে একটা কাজ করতে গিয়ে, সেই জায়গায় ওকে কী করছে, হেল্প প্রোভাইড করছে, তাহলে সেটা হচ্ছে টিউটরিং। তাহলে এই তিনটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডেভিড কোল এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের টিচারের রোল, কোচ, মেন্টর, টিউটরিং। তাহলে এখানে কোনটা হবে না? টেকনোলজি হবে না, টেকনোলজি হবে না, 4 নম্বরটা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার অ্যাজ সেলফ জেনারেটেড ফিডব্যাক? তার মানে কোনটা সেলফ জেনারেটেড ফিডব্যাক না? সেলফ জেনারেটেড মানে কি? যেটা আমি নিজে থেকে করছি, যেটা আমার নিজে থেকে আসছে, নিজে থেকে আমার তৈরি হচ্ছে ফিডব্যাক, সেটা এখানে বলেছে কোনটা না। ওকে, কোনটা না। তাহলে এখানে দেখুন কোনটা না। আচ্ছা, অ্যাসুরেন্স, অ্যাসুরেন্স কি? কাউকে আশ্বস্ত করা। আচ্ছা আপনারা বলুন, আশ্বস্ত যখন আমরা করি, আশ্বস্ত কি আমি নিজেকে আশ্বস্ত করি নাকি সামনের জন আমাদের আশ্বস্ত করে? অ্যাসুরেন্সটা কে দেয়? আমরা একটা পরীক্ষায় আমরা একটা কোনো একটা জায়গায় গেলাম ভর্তির জন্য, আমাকে কি বললো, আচ্ছা আপনার যা নাম্বার আছে আপনার এই কলেজে বা এই ইউনিভার্সিটিতে হয়ে যাবে। তাহলে এই অ্যাসুরেন্সটা কি আমি দিচ্ছি নাকি সামনের জন দিচ্ছে? তাহলে সামনের জন দিচ্ছে, তাহলে সেলফ জেনারেটেড ফিডব্যাক না। কোনটা? আমার দেখারই প্রয়োজন নেই স্যার এখানে অ্যাসুরেন্স হবে। ওকে, অ্যাসুরেন্স হবে, বাকিগুলো হচ্ছে সেলফ জেনারেটেড হতে পারে। নেক্সট, অ্যারেঞ্জ দ্য লেভেল অফ ব্লুম টেক্সোনমি ফ্রম লোয়ার টু হায়ার অর্ডার ইন কগনিটিভ ডোমেন। তাহলে কগনিটিভ ডোমেনে লোয়ার টু হায়ার, তাহলে অ্যানালাইজিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, ইভ্যালুয়েটিং, রিমেম্বারিং। তাহলে সবার আগে আমরা জানি স্যার রিমেম্বারিং হয়, রিমেম্বারিংয়ের পরে কি আসে স্যার? অ্যাপ্লাইং আসে কি না স্যার? অ্যাপ্লাইং পরে আসে, রিমেম্বারিংয়ের পরে স্যার আন্ডারস্ট্যান্ডিং আসে, এর পরে বি আসে, তারপরে আসে স্যার অ্যাপ্লাইং, তারপরে আসে স্যার হচ্ছে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাইংয়ের পরে আসে স্যার অ্যানালাইজিং, তার মানে এ, তাই তো এ। ওকে, অ্যানালাইজিং করা, তারপরে কি আসবে? তারপরে আসবে স্যার মূল্যায়ন করা, ডি, তার মানে EBCAD, এবং লাস্টে কি আসতো? ক্রিয়েটিং বা সিনথেসিস। তার মানে এখানে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য স্টাডি অফ হাউ দ্য মাইন্ড ক্রিয়েট নলেজ হ্যাড রেজাল্টেড ইন হোয়াট আর কারেন্টলি রেফার টু অ্যাজ ড্যাশ ভিউ অফ এডুকেশন। তার মানে কি বলছে? এটা এডুকেশনের একটা ভিউ, মানে মতবাদ, এটার কথা বলছে। মতবাদটা কি? দ্য স্টাডি অফ হাউ মাইন্ড ক্রিয়েট নলেজ, যে আমাদের মনটা কিভাবে নলেজ ক্রিয়েট করে, হ্যাজ রেজাল্টেড ইন হোয়াট আর কারেন্টলি রেফার টু, মানে আমাদের মন কি করে? নলেজটা ক্রিয়েট করে, মানে আমরাই নলেজটা ক্রিয়েট করি। তাহলে এটা এডুকেশনের কোন চিন্তাভাবনার সাথে যুক্ত? স্যার এটা পড়েছি আমরা, কনস্ট্রাকটিভিজমের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? কনস্ট্রাকটিভিজম, বাংলায় বলা হয় নির্মিতিবাদ। নির্মিতিবাদ কি বলে? যে একটা বাচ্চাকে যদি আমরা পরিবেশে ছেড়ে দেই, পরিবেশের সাথে বাচ্চারা নিজেরা ইন্টারাকশন করবে, এবং ইন্টারাকশন করেও যে ও কী করবে? নিজের জ্ঞান নিজেই ক্রিয়েট করবে। এই চিন্তাভাবনাটা যুক্ত হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এটা কনস্ট্রাকটিভ এই ভিউর সাথে এডুকেশনে যুক্ত। ওকে, তাহলে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু ব্লুমস সিএপি, সিতে কগনিটিভ, এতে হচ্ছে অ্যাফেক্টিভ, পিতে হচ্ছে সাইকোমোটর। ওকে, আমরা যে ব্লুমের 3টা ডোমেন বললাম, সেই 3টা ডোমেনকে ক্যাপ বলা হয়। তাহলে ক্যাপ ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল অবজেক্টিভস ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ সাইকোমোটর ডোমেন। তাহলে এই 4টার মধ্যে সাইকোমোটর ডোমেনে কোনটা ছিল? মনে করুন স্যার, কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং। ওকে, কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং, আর হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা তো স্যার কগনিটিভের সাথে যুক্ত, তাই না? অর্গানাইজেশন যুক্ত ছিল কার সাথে মনে আছে? অর্গানাইজেশন যুক্ত ছিল কার সাথে? অর্গানাইজেশন যুক্ত ছিল হচ্ছে আমাদের অ্যাফেক্টিভ ডোমেনের সাথে। আমি যে একটু আগে পড়িয়েছিলাম আপনাদের ব্লুম টেক্সোনমি, সেখানে দেখুন অ্যাফেক্টিভ ডোমেনে কী ছিল? অ্যাফেক্টিভ ডোমেনে অর্গানাইজেশন ছিল। ওকে, আর সাইকোমোটর ডোমেনে কী ছিল? ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রেসিশন, আর্টিকুলেশন, আর হচ্ছে ন্যাচারালাইজেশন। ওকে, তাহলে এখানে দেখুন যেটা বলেছে, আমাদের বলছে সাইকোমোটর ডোমেনের সাথে কোনটা যুক্ত। তাহলে সাইকোমোটর ডোমেনের সাথে ম্যানিপুলেশন প্রথম লেভেল সাইকোমোটর ডোমেনে। তাহলে এখানে কি অ্যান্সার হচ্ছে? 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং ওয়াজ প্রপোজড বাই। তাহলে বুঝুন আগে ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিংটা কি। ওকে, তাহলে ভার্বাল অ্যাসোসিয়েশন কি? ভার্বাল মানে একটা কোনো শব্দ, যখন কোনো বস্তুর সাথে আমরা একটা শব্দকে অ্যাসোসিয়েট করে ফেলি, একটা শব্দ
আর একটা বস্তু, দুটোর মধ্যে আমরা কি করি, একটা সম্পর্ক তৈরি করে ফেলি। যেমন আমি যদি বলি অ্যাপেল, তাহলে অটোমেটিক কি হচ্ছে, আপনাদের মাথায় অ্যাপেল শব্দটা শোনার সাথে সাথে অ্যাপেলের ইমেজ আপনাদের মাথায় চলে আসছে না? তাহলে অ্যাপেল শব্দটার সাথে অ্যাপেলের যে অবজেক্ট বস্তুটা, তাকে আমরা কি করেছি, অ্যাসোসিয়েট করে ফেলেছি। তাহলে এটা দিয়েছিল কে, মিল্টন, থর্নডাইক, কোনব্যাক আর হচ্ছে জ্ঞানে। তো মনে রাখবেন, জ্ঞানের যে 8টা স্টেপের লার্নিং আছে, সেখানে জ্ঞান ভার্বাল অ্যাসোসিয়েশনকে রেখেছে। তাহলে এটা দিয়েছে হচ্ছে জ্ঞানে, ঠিক আছে, এটা দিয়েছে হচ্ছে জ্ঞানে। প্রথম সিগন্যাল লার্নিং থেকে শুরু হয়, প্রবলেম সলভিংয়ে গিয়ে শেষ হয়, 8টা লার্নিং স্টেপ আছে। তাহলে এটা দিয়েছে হচ্ছে জ্ঞানে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।